সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির পর্দায়। দেখছেন দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। দীপ্ত কৃষি সংলাপে প্রতি সপ্তাহেই আমরা একটি বিষয়ের উপরে আলোচনা করি। আজকে আমাদের আলোচনার বিষয়, মিনিকেট নামে কোনো ধান নেই, তবু বাজারে মিনিকেট নামের চাল কেন বা কি, এ ব্যাপারে বিস্তারিত আমরা আলাপ করব। আপনাদের সাথে আছি আমি কৃষিবিদ ফাল্গুনী মজুমদার, এবং এই ব্যাপারে বিস্তারিত আলাপের জন্য বিশেষজ্ঞ হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর তাহমিদ হোসেন আনসারী, সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রধান উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। স্যার, আপনাকে স্বাগত জানাই দীপ্তর স্টুডিওতে। আপনাকেও স্বাগত। বেশ একটা আমরা দেখতে পাই মাঝে মধ্যেই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন পত্রপত্রিকায় বা গণমাধ্যমগুলোতে যে আসে যে মিনিকেট নামের চাল নেই, এবং বেশ কয়েক বছর ধরে এটা আসছে। বাজারে কিনতে গেলে প্রচুর মিনিকেট চাল, এবং বিশেষ করে হোটেলগুলোতে এটি বেশ জনপ্রিয় এই চালটি, কারণ এটি নাকি সহজে নরম হয় না ভাত দীর্ঘক্ষণ রান্না করলেও, এবং এটির শেলফ লাইফ অর্থাৎ রান্নার পরেও দীর্ঘক্ষণ ভালো থাকে। তাহলে যে নামের ধান নেই বলে আমরা জানি বা অনুমোদিত কোনো জাত নেই, সে নামের চাল কি করে বাজারে? তো আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। এবং আসলে মিনিকেট শব্দটা অত্যন্ত পপুলার একটা শব্দ, বিশেষত ভোক্তা পর্যায়ে। আমরা মার্কেটে গেলেও যারা চাল ব্যবসায়ী তাদের কাছেও শব্দটা খুব প্রিয়, মিলারদের কাছেও প্রিয়, এবং একই সাথে আমাদের ভোক্তা সাধারণও এই শব্দের সঙ্গে পরিচিত হয়ে গেছে। বাস্তবতা হলো যে মিনিকেট যে শব্দটা আসলে এটাই একটা বিকৃত শব্দ। মূল যতটুকু জানা যায় মিনিকিট, এই মিনি কথাটার হলো ছোট, স্মল যেটা, আর কিট কথাটা হলো কিছু সরবরাহ করা কোনো বিশেষ উদ্দেশ্যে, সেটা অল্প পরিমাণ, সেই অর্থে মিনিকিট। আচ্ছা। এবং এই মিনিকিট শব্দটা পরবর্তীতে বিকৃত হয়ে মিনিকেট শব্দটা আসছে, মানে লোকমুখে এটি বিকৃত হয়ে গেছে, লোকমুখে বিকৃত হয়ে গেছে। আর এই বাজারে যেটা বিক্রি হচ্ছে এই মিনিকেট নামে, এটা উজ্জ্বল সাদা এবং চিকন এবং বেশ চকচক করে। এটা পলিশিং করে করা হয়, ওভার পলিশিং করে। তো যার ফলে এটা যখন এটা টেবল রাইস তৈরি করা হয় তখন দেখা যায় ঝকঝকে সাদা। এটা চিকন হওয়াতে দেখতেও সুন্দর, খাইতেও ভালো, এবং অন্য যে গুণাগুণ সেইটা প্রকৃত অর্থে মিনিকেটের জন্য না, বরং ভ্যারাইটি যে জাতের চাল সেই জাতের বৈশিষ্ট্য। তো এইখানে আমরা মিনিকেটের বাংলাদেশে বা সারা পৃথিবীতে মিনিকেট নামে কোনো জাত নেই। আচ্ছা, এটাই হলো বাস্তবতা। তাহলে এই যে আমরা চালটা খাচ্ছি, এটি কি তাহলে অন্য যে কোনো ধানের জাতের চালটাকে পালিশ করে বানানো, আপনি বলছেন সেটাই? হ্যাঁ, এটা অবশ্যই। বাংলাদেশে মিনিকেট নামে কোনো জাতের ধান চাষাবাদ হয় না। তাহলে নির্দিষ্ট কোনো জাতের ধান পালিশ করে এটা করা হচ্ছে, নাকি যে কোনো চাল পালিশ করে? এটা বহু রকমের ধান সেগুলাকে করা হচ্ছে, বিশেষত যেগুলা মিডিয়াম স্লেন্ডার বলে, যেটা মাঝারি চিকন বলা হচ্ছে, সেইটাকে পলিশ করে চিকন তৈরি করা হচ্ছে। এইটা একটা। আরেকটা হলো যে একটু মোটা প্রকৃতির হলেও একটু লম্বাটে, সেগুলোকেও করা হচ্ছে। মূলত সেটাকে ওভার পলিশিং করে, যেটা স্ট্যান্ডার্ড পলিশিং আছে সেটা ওভার পলিশিং করে এই চালটা তৈরি করা হয়। এবং আমরা জানি যে একটা চাল একটু বাদামি রঙের হয়, কিন্তু এর উপরে একটা লেয়ার থাকে, অ্যালিউরন লেয়ার বলে। যখন এই উপর থেকে ছাঁটাই করা হয়, ভিতরের অংশটা সাদা থাকে, তখন এই উজ্জ্বল সাদা কালারটা চলে আসে। আচ্ছা, তার মানে আমাদের বাইরের যেটা একটা আবরণ আমরা জানি, আপনি লেয়ারের কথা বলেন, কিন্তু সাধারণত বেশ পুষ্টিগুণ সমৃদ্ধ, নিঃসন্দেহে সেটাকে ছেটে ফেলে দেওয়া হচ্ছে। তার মানে আমাদের চালের যে মূল পুষ্টি, সেটা থেকে নিশ্চয়ই আমরা বঞ্চিত হচ্ছি। এই চাল খেয়ে নিঃসন্দেহে আমরা বঞ্চিত হচ্ছি। বিশেষত এই যে লেয়ারটা, এই লেয়ারে ডিফারেন্ট মিনারেলস থাকে, আর বিশেষত আমাদের যে জিঙ্ক একটা উপাদান, যেটা আমাদের জন্য অত্যন্ত উপকারী, শরীরের জন্য, বাচ্চাদের জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট একটি জরুরি, অত্যন্ত উপকারী। তো এইটা ওভার পলিশিং হচ্ছে মোর দ্যান 12%। একটা চালকে যখন মোর দ্যান 12%, মানে 12 ভাগেরও বেশি, শতকরা 12 ভাগেরও বেশি ওভার মিলিং করা হচ্ছে, তখন এই চালটা সাদা হয়ে যাচ্ছে এবং ওই মিনিকেট নামে বাজারে আসতেছে, যার পুষ্টিগুণ অত্যন্ত কম। বিশেষত আপনি যদি স্পেসিফিক একটা উদাহরণ আমি বলি, যে জিঙ্কের পরিমাণ, এই জিঙ্কের পরিমাণটা একটা পরীক্ষায়, বিশেষত ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, ওরা একটা গবেষণা করে বাংলাদেশে দেখেছে, 5টা ডিস্ট্রিক্ট থেকে তারা চাল সংগ্রহ করে তারা এখানে জিঙ্কের পরিমাণটা বাজারে যেটা মিনিকেট বলে বিক্রি হচ্ছে এবং যেটা প্রকৃত অর্থে অরিজিনাল যে চালটা, মূল চালটা,
সেখানে তারা দেখেছে জিঙ্কের পরিমাণটা অর্ধেক পরিমাণ, মানে অর্ধেকেরও বেশি, 70% একদম নাই হয়ে যাচ্ছে। আচ্ছা, যার ফলে এটা আমাদের জন্য নিঃসন্দেহে ভালো কোনো মেসেজ নয়। তাহলে আসলে এই চালটা এরকম করে করতে উৎসাহী হচ্ছেন কেন মিলাররা, বা বাজারেই ভোক্তার কাছে এতটা গ্রহণ? হ্যাঁ, এখানে একটা বিষয় হলো ভোক্তা পর্যায়ে আমরা খুব ক্লিয়ার কনসেপশন দিতে পারিনি, এটা একটা বিষয়। যেমন দীপ্ত টিভি আজকে যে প্রোগ্রামটা করছে, নিঃসন্দেহে এটা অত্যন্ত আমি বলবো যে জনস্বার্থ বান্ধব, অবশ্যই জনস্বার্থের জন্য অত্যন্ত কার্যকর। কারণ এই জাতীয় প্রচার প্রচারণা ব্যাপক হলে যখন ভোক্তা সাধারণ বুঝতে পারবে যে এই চালের পুষ্টি কম, তখন অবশ্যই উনি নিজের অর্থ দিয়ে এই ধরনের চাল কিনে আনবেন না। আরেকটা যে বিষয়টা হলো, আমি বলতে পারি যে কেন এর বাজারে চাহিদা আছে অথবা বাজারে আসতেছে। আমরা জানি বাংলাদেশে যে পরিমাণ ধান উৎপাদন হয়, এইখানে কোনো একটা নির্দিষ্ট এরিয়াতে এত বিশাল পরিমাণ কোনো একটা বিশেষ জাত তৈরি হয় না, যার ফলে একজন মিলারের যে পরিমাণ ধানের প্রয়োজন হয় চাল উৎপাদন করতে, তাতে করে সে বিভিন্ন ধরনের জাতের ধান কালেকশন করে। এই বিভিন্ন জাতের ধানের কালেকশন করার পর যে জিনিসটা হয়, যখন মোটা ধান হয়ে যায় তার বাজার মূল্য কম। কিন্তু সে যদি ওভার পলিশিং করে, তাহলে বাজারে যেহেতু ভোক্তা পর্যায়ের এই পারসেপশনটা ভুল রয়েছে, তারা এই চিকন চাল কিনতেছে, দেখতে সুন্দর, আকৃষ্ট হচ্ছে, আবার চিকন চালের বাজার মূল্য বেশি, যার ফলে সেটা একটা লাভ ব্যবসায়িক পর্যায়ে বা মিলার পর্যায়ে। আরেকটা হলো যে এই ছাঁটাই করার পর যেটা থাকতেছে, সেই বাই প্রোডাক্টটাও কিন্তু সে বাজারে বিক্রি করতে পারছে, চালের গুঁড়াটা। তো যার ফলে তার এই দুই দিকে তার লাভ হচ্ছে। বাজার মূল্যে যদি আমরা মোটা চালের মূল্য চিন্তা করি আর চিকন চালের মূল্য চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে বড় ব্যবধান রয়েছে, সেখানে তার অর্থনৈতিক লাভ আছে, বিক্রি করে লাভ করতে পারছে, যার ফলে তারা এই কাজটা করতেছে। ডক্টর তাহমিদ, আমরা যে আলোচনায় ছিলাম যে মিনিকেট চাল হচ্ছে যে মিলারদের ডবল লাভ, কিন্তু এটার উৎপত্তি কোত্থেকে বা শুরু কোত্থেকে হলো? যে জাতের কোনো চাষই হচ্ছে না, অথচ সেটা প্রচারই সবচেয়ে বেশি। এটা দুই ধরনের মতামত পাওয়া যায়। তো প্রথমত যেটা বলি সেটা হলো, আসলে মূলত এই ইন্ডিয়াতে যে ভ্যারাইটি উদ্ভাবন যে প্রক্রিয়াটা রয়েছে, সেই উদ্ভাবন প্রক্রিয়ার সর্বশেষ ধাপে তাদের মানে মিনিস্ট্রি থেকে, তাদের কৃষি মন্ত্রণালয় থেকে তারা একটা মিনিকিট একটা প্রোগ্রাম দেয় কৃষক পর্যায়ে। অর্থাৎ কোনো একটা জাত রিলিজ হওয়ার পর অথবা আগে আগে কৃষক পর্যায়ে যে প্রদর্শনী করে, সেই প্রদর্শনীটা আসে মিনিকিট নামে। এটা জানা যায় যে 70 দশক থেকে শুরু হয়েছে। এটা কি তাদের যে কোনো উদ্ভাবিত জাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য? আচ্ছা, ধানের ক্ষেত্রে, হ্যাঁ ধানের ক্ষেত্রে। পরবর্তীতে এসে এটা যখন পশ্চিমবঙ্গে আসলো 77-78-এর দিকে, এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার বিশেষত 1985 সালের দিকে ওনারা একটা মিনিকিট প্রোগ্রাম হাতে নেয়, এবং সেই প্রোগ্রামে ওনারা শতাব্দী নামে একটা জাত, ধানের জাত ওনারা এই কৃষক প্রদর্শনীতে দেয়। এটা বলা হয় যে এই শতাব্দী ধানটা পরবর্তীতে নামটা পরিবর্তন হয়ে মিনিকিট হয়েছে। কিন্তু আমাদের ধান গবেষণার সাবেক মহাপরিচালক বিশিষ্ট বিজ্ঞানী জীবনকৃষ্ণ বিশ্বাস, উনি একটা মিনিকেট ধানের লাইন সংগ্রহ করেছিলেন, যেহেতু ওই নামে আছে। উনি পরীক্ষা করে দেখলেন যে এর চাল সরু, সাদা এবং এর খাইতে সুস্বাদু, কিন্তু এর যে অ্যাডাপ্টিবিলিটি অর্থাৎ মাঠ পর্যায়ে পরিবেশের সঙ্গে মানিয়ে যে উৎপাদন ক্ষমতা, সেটা অত্যন্ত কম, যার ফলে এটা টিকেনি মাঠে। মানে তার জীবনকালটা আসলে সে খুব ভালোভাবে, হ্যাঁ জীবনকালের চেয়ে তার উৎপাদন ক্ষমতা যেটা মানে পার হেক্টরে যে উৎপাদন প্রোডাকশন রেট যেটা বলি আমরা, এইটা কম হওয়ার কারণে কৃষক পর্যায়ে এটা আর টিকেনি। আচ্ছা, যে শতাব্দী বলি বা কোনো বিশেষ লাইন বলি। আবার মিনিকিট নামে বা মিনিকেট নামে আমাদের বা পশ্চিমবঙ্গে কোনো স্থানীয় জাত পাওয়া যায় না। তার মানে এটা দেখা যাচ্ছে যে ওই পরীক্ষার নামটা যেটা ইন্ডিয়া করতেছিল, সেই নামটা যখন বাংলাদেশে আসছে, কোনো লাইন বা কোনো জাত যদি শতাব্দীও বলি, তাহলে বাংলাদেশে আসার পর ওই নামটা রয়ে গেছে। যেহেতু ধানটা দেখতে সুন্দর ছিল, চিকন ছিল এবং সাদা ছিল, খাইতে সুস্বাদু ছিল, সেইটুকু রয়ে গেছে। যেহেতু বহু প্রকৃতির মানুষ রয়েছে যারা মনে করেছে তাই তো এর তো একটা মোটামুটি পরিস্থিতি হয়েছে, কিন্তু এর বাজার পাবে, তখন সেটাকে ব্যবহার করে তারা যে কোনো জাতের ধানটাকে আসলে চাল করে মিনিকেট থেকে মিনিকেট নাম দিয়ে
বাজারজাত অসৎ উদ্দেশ্য কিছুটা মাথায় নিয়ে এই জিনিসটা আসলে করা হয়েছে, কিন্তু মিনিকেট নামে বাস্তবে কোনো জাত নেই, কোনো উৎপাদনও কোনো এলাকায় হয় না, এবং এর চালও বাজারে থাকার কথা না। যেটা হচ্ছে সেটা নিঃসন্দেহে প্রতারণা। আচ্ছা, এই যে আমরা যখন দেখছি যে এই বিভিন্ন চালকে আমরা আরো ফর্টিফাইড করে উৎপাদন করার চেষ্টা করছি, চাল বলেন বা সয়াবিন তেল বলেন, সেখানে গোল্ডেন রাইস করছি আমরা, ভিটামিন এ বা জিঙ্ক ফর্টিফাইড করছি, কিন্তু উল্টে এখানে কিছু ব্যক্তির লাভের জন্য আমরা যে চালের প্রাকৃতিকভাবে যে গুণাগুণগুলো আছে সেগুলোকে নষ্ট করছি। তো একজন বিজ্ঞানীর জায়গা থেকে আমি যদি বলি যে এটা আসলে স্বাস্থ্যের উপর আমাদের কি প্রভাব পড়তে পারে? আসলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই গুরুত্ব অনুধাবন করে বিশেষত আমাদের সাধারণ মানুষের যে পুষ্টির চাহিদা, পুষ্টির প্রয়োজনীয়তা অনুভব করে জিঙ্ক সমৃদ্ধ জাত উদ্ভাবন করেছেন। এর ভিতরে আমি যদি বলি বিরিধান 64, বিরিধান 74, বিরিধান 100, এই জাতগুলো কিন্তু জিঙ্ক সমৃদ্ধ, মানে অতি বেশি মাত্রায় জিঙ্ক রয়েছে অন্য অন্য জাতের চেয়ে, এবং এটা কিন্তু এর প্রচারণা কৃষক পর্যায়ে চলছে। কারণ এই অবস্থার ভিতর দিয়ে আমরা যদি মানে এই ধরনের পলিশিং করে আমরা যেখানে জিঙ্কের প্রয়োজন আমাদের পুষ্টির জন্য, সেখানে বা অন্যান্য পুষ্টি আমাদের প্রয়োজন, বিশেষত প্রোটিনের বেশিরভাগ অংশ এখনো পর্যন্ত আমরা রাইস থেকে, যেহেতু আমরা ভাতটা আসলে সাধারণ মানুষ বেশি খাই এবং 3 বার খাই আমরা, যেহেতু সেই চাহিদাটা ব্যাপকভাবে পূরণ হচ্ছে, ইভেন প্রোটিনও, যার ফলে বাংলাদেশের যে জাতগুলো রয়েছে সেখানে কিন্তু প্রোটিনের পরিমাণও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আগে যেখানে ছিল 6, 6.5, এখন কিন্তু সেটা 7.7, 7.8, ইভেন তার চেয়েও কিছু বেশি প্রোটিন সমৃদ্ধ জাত এসে গেছে। সেই জায়গায় আমাদেরকে আসলে চিন্তা করতে হবে যে মিলাদদেরকে আমাদের যে সোর্সটা, সেই সোর্সে যে আমাদেরকে এর সংশোধন করা অতীব জরুরি। যদি করা না হয় তাহলে এর কারণে বিভিন্ন ধরনের যে সামাজিক সমস্যা তৈরি হবে, বিশেষত অ্যাজ এ হোল আমাদের শিশুরা তাদের বৃদ্ধি কমে যাবে, স্টান্টিং হবে, এবং এছাড়াও যেমন আপনার মেটাবলিক কিছু প্রবলেম হবে, কার্ডিও মেটাবলিক ডিজিজ বলে বলা হয়, যেমন মানে যখন অ্যাডাল্টহুডে এসে বয়স বৃদ্ধির সাথে ডায়াবেটিস 2, এটা রোগের সম্ভাবনাটা রিস্ক বৃদ্ধি পাবে। একই সাথে রিকারেন্ট ইনফেকশনও কিন্তু হওয়ার সম্ভাবনা, বারবার যেই আমাদের শরীরের ইনফেকশন প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, হ্যাঁ, এই জাতীয় সমস্যাগুলো তৈরি হবে, যার ফলে আমাদেরকে অবশ্যই এখান থেকে ফিরে আসা উচিত। এবং যেহেতু সরকার একটা আইন করে নিষিদ্ধ করেছেন যে কোনো অবস্থায় এই ধরনের ওভার পলিশিং রাইস এবং মিনিকেট নামে বাজারজাতকরণ, উৎপাদন এবং মিলিং যেটা প্রসেসিং, কোন অবস্থায় প্যাকেটজাতকরণ এবং বাজারে বিক্রি সবটাই নিষিদ্ধ আইনগতভাবে, এবং এটা অপরাধ, এবং এর থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা যে আলাপে ছিলাম যে আসলে এই চিকন করার ফলে আমাদের চালের গুণগত মান পুরোটাই নষ্ট হচ্ছে, তাহলে এই যে মিলাররা মেশিনগুলো আনলো বা তারা এটা চালিয়ে যাচ্ছে, তাদের জায়গা থেকে এটা বন্ধ করা সম্ভব কিনা? আসলে অ্যাজ এ হোল আমাদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়া লাগবে। বিশেষত যারা মিলার আছে তাদেরকে সংগঠিত করে আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাদের নৈতিক জায়গা থেকে তারা নিজেদের দায়িত্বে এটা বন্ধ করতে পারে। কঠিন না যে তারা একটা মেশিন বা দেশের অনেক মিলাররা এরকম মেশিন নিয়ে এসেছে, তারা এখন কেন সেটা? এটা তো মেশিন নিয়ে আসার সাথে সম্পর্কিত না। মেশিন নিয়ে আসার সাথে সম্পর্কিত সে ধান সংগ্রহ করবে, সে মিলিং করবে, এবং এই মিলিংটা করবে। প্রতিটা চালই তো এখন যেটা বাজারে পাওয়া যায় সবগুলো কিন্তু পলিশড চালই আসে, সেটাই তো আমাদের জায়গা। আমরা বলছি যে ধানটাকে যখন সে মিলিং করবে, সে একটা স্ট্যান্ডার্ড 8 to 10% মিলিং যেটা বা পলিশিং যেটা, সেই পর্যন্ত সে অ্যালাউড, এর ওভার পলিশিংটা করবে না। এবং বাজারে যেগুলো মিনিকেট হিসেবে বিক্রি হচ্ছে এগুলো মোর দ্যান 12%, শতকরা 12 ভাগেরও বেশি ওভার পলিশিং হচ্ছে। তো সেই জায়গায় মিলাররা 2% কমাবে বা 3% কমাবে, এটা তো অসম্ভব নয়। এটা তো তার মাঠ থেকে, কৃষকের মাঠ থেকে ধান কিনবে, সেই ধানটা সে যখন মিলিং করবে, সেই মিলিং করার কালীন সেটা দায়িত্বশীলতার পরিচয় দেবে যে আমি ধানটাকে অতিমাত্রায় চিকন করে গ্রাহককে প্রতারিত করব না, একই সাথে দায়িত্বশীলতার পরিচয় দেব, এবং একই সাথে দেশের আইন মেনে চলবো। আপনি আইনকে তোয়াক্কা করবেন না, মানুষের স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা করবেন না, একটা জাতিকে আপনি কোনো অবস্থায় ধ্বংসের দিকে এগিয়ে দিতে পারেন না। যে বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে
মিলারদের দায়িত্বশীলতার পরিচয় দিলে আশা করা যায়, এবং একই সাথে আমরা যদি সঠিক জাতটাকে সঠিক নামে বাজারজাত করি, যেটাও সরকারিভাবে আইন রয়ে গেছে, তাহলে কিন্তু এটা বন্ধ হবে এবং ভোক্তা সাধারণ প্রতারিত হবে না, স্বাস্থ্যের উন্নতি হবে, জাতি হিসাবে আমরা একটা মানে স্বাস্থ্যবান জাতি গড়ে তুলতে পারবো। নিশ্চয়ই, কারণ আমাদের যদি চিকন চাল পছন্দ হয়, বাজারে অনেক রকম চিকন চাল আছে, এবং আমাদের ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত অনেক রকম জাতও আছে। মোটা চালও অনেকের পছন্দ, সেটিও রয়েছে। সেক্ষেত্রে মোটা চালকে জোর করে চিকন বানিয়ে সেখান থেকে পুষ্টি সম্পূর্ণ ফেলে দিয়ে এটি আসলে খুব বেশি যে লাভও যে অনেক বেশি পরিমাণ এমনও না। তো অল্প কিছু লাভের জন্য আসলে আমরা আমাদের জাতির সুস্বাস্থ্যকে একটা প্রশ্নের মুখে ফেলে দিচ্ছি। ধান গবেষণা ইনস্টিটিউটের যে আবিষ্কৃত জাতগুলো আছে, আপনি নিজেও এইসব প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন দীর্ঘ চাকরি জীবনে, আপনি যদি সেই সম্পর্কে আমাদেরকে বলেন যে আসলে কোন জাতগুলো বেশি ভালো, বা আমাদের কোন জাতগুলো অ্যাডাপ্ট করা উচিত, কৃষকদের মাঝে বেশি ছড়ানো উচিত। কারণ একই সাথে কৃষকরা অনেকগুলো বিষয় দেখে, কোনটার প্রোডাকশন রেট বেশি বা জীবনকাল কম, লাভ হবে বেশি, বাজারের দাম, বিভিন্ন কিছু। তারা পুষ্টির ব্যাপারটা চাষ করার সময় পরে মাথায় আনবে, প্রথমে কিন্তু তারা এসব দেখবে। তো সব জায়গা বিবেচনা করে কোন কোন জাত বিভিন্ন এলাকার জন্য, বা আপনার আবিষ্কৃত যদি কোনো জাত থাকে আমাদের দর্শকদেরকে জানাবেন। এখনো বাংলাদেশের জনপ্রিয় জাত বিরিধান 28, এবং মেগা ভ্যারাইটি বলে থাকি আমরা, মেগা ভ্যারাইটি, এবং এটা বলতে পারেন প্রায় টোটাল মানে চাষকৃত এলাকার শতকরা 30% এরিয়া দখল করে আছে। তাহলে আমরা যদি বাজারে যাই, তাহলে আমরা কিন্তু বিরিধান 28 বলে কিছু পাই না, 28-এর চাল বলে পাই না। দুই একজন ব্যবসায়ী তারা বলে যে এটা 28, এবং সেটা নগণ্য সংখ্যক। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো, অথচ এই বিরিধান 28 অত্যন্ত সুস্বাদু খেতে, এবং এর ভাত কৃষক পর্যায়ে ব্যাপকভাবে, চালটা একটু মোটা, বেশ সুস্বাদু খেতে, সুস্বাদু খেতে, এবং কৃষক পর্যায়ে খুব জনপ্রিয়। কৃষক এর উৎপাদনে লাভবানও হচ্ছে। অথচ আমরা সেই ধানটাকে আমরা মিলিং করে, ওভার পলিশিং করে, আমরা মিনিকেট নামে নিজেদের জাতীয় অর্জনটাকে আমরা ধূলিসাৎ করে দিচ্ছি। একটা মনে করেন একটা জাতির কিছু গৌরবের জায়গা থাকবে। আমার কৃষির ক্ষেত্রে, আমার ধানের ক্ষেত্রে, আমার এই যে উন্নত মানের যে জাত, যা দেশের কৃষক ব্যাপক ভাবে চাষাবাদ করছে, তাহলে সেই জায়গায় আমার সেই জাতটাকে আমি কি করছি, আমি তাকে তার নামটা না নিয়ে আমি ভিন্ন নামে ভিন্নভাবে প্রতারিত করে সম্পূর্ণ শেষ করে। এক্স্যাক্টলি। দ্বিতীয়ত হলো বিরিধান 29 আরেকটা জনপ্রিয় জাত, এবং সবশেষে বিরিধান 89, এটাও একটা জনপ্রিয় জাত। আচ্ছা, আমরা যদি একটু এইবার বলি যে আমরা সরু চালের ভাত খেতে চাই, তাহলে কোন জাত আমাদের জন্য বেশি ভালো? আপনি দেখেন বিরিধান 63 খুব চিকন একটা চাল, খাইতে খুবই সুস্বাদু। এরপরে আসছে বিরিধান 108। এই বিরিধান 108টা চিকন, লম্বা না, কিন্তু সেটা চিকন। এটাকে বলা হচ্ছে জিরাশাইল টাইপ। আচ্ছা। এবং এই জিরাশাইল টাইপটাও অনেক সময় পলিশিং না করে বাজারে এসে কিন্তু বলতেছে যে মিনিকেট। আচ্ছা। সেক্ষেত্রে দাম বেশি পাচ্ছে। মিনিকেট নামটাই আসলে বহুল এক্স্যাক্টলি বহুল পরিচিত, এবং সবাই আমাদের এই ভক্ত সাধারণ আমাদেরও সচেতন হতে হবে যে আমরা বাজারে যে আমরা একটু, এখন তো সবাই আমরা চাইলে ইন্টারনেটে একটু চেক করে নিতে পারি, এবং সেটা নিয়ে দেখে যদি আমরা বাজারে যে বলি না আমাকে 28 দাও, আমাকে বিরিধান এইটা দাও, তাহলে কিন্তু এক পর্যায়ে ব্যবসায়ী মহলও সচেতন হবে, তাহলে এক পর্যায়ে মিলাররা সচেতন হবে, এবং কৃষক পর্যায় থেকে কিন্তু তারা জাতের নাম ঠিকই সঠিকটা বলে দিচ্ছে। আমরা কিনতে যাই তখন বিধান 63 বা 28 বা এরকম নামে পাই না, দেখা যায় যে নাজির শাইল বা কাটারি, সিদ্ধ কাটারি বা জিরা শাইল, এরকম ধরনের, পাইজাম ছিল এক সময়, এই ধরনের নাম পাওয়া যায়। তো এই ধরনের নামের বাইরে যে বিধানের বিভিন্ন জাতের নাম, এটা কিন্তু আসলে খুব একটা বাজারে সহজলভ্য নয়। আমাদের এজন্য অনেক বেশি প্রচারণা, একই সাথে আমি মনে করি দায়িত্বশীল পর্যায় থেকে, যেখানে এই ধরনের আইন প্রয়োগের সুযোগ দেওয়া আছে, সেই সংস্থাগুলো থেকে, বিশেষত প্রশাসনিক পর্যায় থেকে, যদি বাজার পর্যায়ে, মিল পর্যায়ে মাঝে মধ্যে এগুলা ভিজিট করে ব্যবস্থা নেওয়া হয়, মনিটরিং করা হয়, তাহলে আমার বিশ্বাস অচিরেই এই সমস্যার সমাধান হবে। আমি রিসেন্টলি একটা ধানের জাত উদ্ভাবন করেছি, সেটা হলো বিরিধান 114। এর বিশেষ বৈশিষ্ট্য হলো এটা বড় মৌসুমে যে আমাদের ধানের ব্লাস্ট রোগ হয়, এই যে শীষ ব্লাস্ট বা নেক ব্লাস্ট বলে, পাতা ব্লাস্ট, এই রোগটা এই ধানে হবে না, এবং কৃষক কোনো ধরনের ছত্রাকনাশক প্রয়োগ ছাড়াই এটা উৎপাদন করতে পারবে, এবং এর ফলন গড়ে 8.2 টন প্রতি হেক্টরে, অর্থাৎ গড়ে 27-28 মন হয়, কিন্তু এটা সর্বোচ্চ 34 মন পর্যন্ত বিঘায়
এটা দিতে সক্ষম। এটা নির্ভর করে স্থানভেদে। আচ্ছা। আর এর প্রোটিনের মাত্রা শতকরা 7.7 ভাগ এবং কার্বোহাইড্রেটও বেশি, শতকরা 27 ভাগ, এবং ভাত ঝরঝরে, এবং আশা করা যায় বড় মৌসুমে এটা বিরির যত জনপ্রিয় জাত আছে সেই জাতের মতোই সর্বোচ্চ ফলন দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা থাকলো যে আপনার ধান বিষয়ক যে জ্ঞান এবং মিনিকেট সম্পর্কে আসলে আজকে আমরা বা আমাদের দীপ্ত টিভির যারা দর্শক আছেন, আমি নিশ্চিত দর্শকরা সবাই নিশ্চয়ই ভীষণ উপকৃত হয়েছেন আজকে এই সম্পর্কে জেনে। স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ ডক্টর। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ধানের নাম নেই মিনিকেট, কিন্তু তারপরও বাজারে মিনিকেট চালে সয়লাভ। কেন এবং কি, এটা সম্পর্কে আজকে আমাদের যিনি বিশেষজ্ঞ ছিলেন ডক্টর তাহমিদ, তার কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জেনেছি। এবং আমরা আশা করব ভোক্তা হিসেবে আপনারা যেরকম সচেতন হবেন মিনিকেট না কেনার ব্যাপারে, তেমনি যারা মিলার আছেন বা উৎপাদক আছেন তারাও নিজেদের জায়গা থেকে নৈতিকভাবে এগিয়ে আসবেন, যেন অতিরিক্ত রকম পালিশ না করে আমরা চালটার প্রাকৃতিক গুণগত মান বজায় রেখে আমাদের দেশের সুস্বাস্থ্যের দিকে খেয়াল করে এটি আমাদের ভোক্তাদের হাতে তুলে দিতে পারি। দেখা হবে আবারও আগামী সপ্তাহে নির্দিষ্ট সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।